ডাইনিং টেবিলে বসে রীনা দেবী, তার স্বামী মলয়বাবু, দুই ছেলে রবি, শশী এবং মেয়ে তিতলি খাবারের জন্য অপেক্ষা করছিল। বৌমা, তোমার রান্না হলো? 8টা থেকে 9টা বেজে গেছে, তোমার এখনো কি ব্রেকফাস্ট তৈরি হয়নি? আরে বাবা, আজকে সবাইকে কাজে যেতে দেবে তো নাকি? এদিকে ঘরের উঠানে মাটির চুলাতে বড় বড় ডেকচিতে রান্না করতে করতে বৌমা চুমকি বলে, এদের হাঁকডাক শুরু হয়ে গেল। একটুকু বোঝে না যে এত খাবার তৈরি করতে কত সময় লাগে। আমি বুঝতে পারছি না আমি কোথায় এসে পড়েছি। এদেরকে দেখে তো মাঝে মাঝে আমার রাক্ষসের বংশধর বলে মনে হয়। এরপর চুমকি পরোটা, রুটি, সবজি, চানা মশলা এইসব নিয়ে টেবিলে সাজিয়ে রাখে। তখন তার ননদ তিতলি বলে, বৌদি, তুমি কত দেরি করে খাবার দাও বলো তো? জানো না 9:30টায় আমার বাস চলে আসবে। এই সময়ের মধ্যে আমি কি করে খাবো আর কি করে বাস ধরবো? দেখো তিতলি, আধ ঘন্টা সময় তো হয়েছে, আধ ঘন্টায় তোমার খাওয়া হবে না? আমার পনিরের তরকারি আনোনি? আমি তো তোমায় পনিরের তরকারির কথা বলেছিলাম। করেছো তো নাকি? হ্যাঁ, তরকারি তো করেছি, কিন্তু জায়গাটা অনেক বড়, আমি একা একা আনতে পারছি না গো। চলো না, একবার তুমি আমাকে একটু সাহায্য করে দেবে। এ কি কথা হলো বৌমা? কেউ যখন খেতে বসে পড়ে তুমি এটুকু জানো না? আর শোনো, ডেকচিতে খাবার আছে, কোনো ইট পাথর নেই যে তুমি আনতে পারবে না। শাশুড়ির কথা শুনে চুমকি মনে মনে বলে, আপনারা যে হারে খাবার খাচ্ছেন, ইট পাথরেও আপনাদের পেট ভরবে বলে তো আমার মনে হচ্ছে না। এই বলে চুমকি খাবার আনতে চলে যায় এবং ভারী ও গরম ডেকচি আনতে আনতে তার পা স্লিপ করে যায় এবং খাবারের ডেকচি মেঝেতেই পড়ে যায়। সমস্ত খাবার মেঝেতে ছড়িয়ে পড়ে এবং তিতলি রেগে গিয়ে বলে, তুমি কি করলে বৌদি? একটা খাবারের জায়গা ঠিক করে আনতেও পারছো না। দেখলে তো, সমস্ত খাবারটা নষ্ট করে ফেললে। তোমার যদি ইচ্ছে ছিল না তাহলে রান্না করতে হতো না। এভাবে চোখের সামনে এতগুলো পনির নষ্ট করে ফেললে। বৌমা, তুমি কিন্তু খুব বড় অন্যায় করেছো। তুমি ভালো করেই জানো আমার মেয়ে পনির খেতে কত ভালোবাসে। যাও, তুমি আবার আমার মেয়ের জন্য পনিরের তরকারি করো। তিতলি, তোকে আজকে আর কলেজে যেতে হবে না মা। এমনিতেও ভালো করে খাওয়া দাওয়া হয়নি, তুই অনেক দুর্বল হয়ে যাচ্ছিস। এই অবস্থায় খালি পেটে কলেজে গেলে তোর মাথা টাথা ঘুরে যাবে। হ্যাঁ মা, এভাবে খালি পেটে আমি বেরোতেই পারবো না। আমি একটু নিজের রুমে যাচ্ছি, আমার মুড খুব অফ হয়ে গেছে। রান্না হয়ে গেলে আমাকে ডেকে নিও, কেমন? কি হলো বৌমা, তুমি এখনো দাঁড়িয়ে আছো? যাও তাড়াতাড়ি গিয়ে আমার মেয়ের জন্য ভালো করে পনিরের তরকারিটা রান্না করো। দেখলে না, মেয়েটার মন খারাপ হয়ে গেছে। মনের মতো খাবার না পেলে ওর মন আরো খারাপ হয়ে যাবে। যাও শিগগিরই। হতাশ হয়ে চুমকি আবার উঠানে বড় মাটির চুলাতে একটি বড় মাপের কড়া চাপিয়ে দেয়। তারপর সমস্ত সবজি, পনির কেটে পনিরের তরকারি বসায়। এরা কি মানুষ? নিজেদের খাওয়ার জন্য কার কি কষ্ট হচ্ছে না হচ্ছে সেসব দেখার কোনো মানসিকতাই এদের মধ্যে নেই। 50 জনের রান্না 5 জন মানুষ খায়, এক একজন 20টা করে রুটি, 5 প্লেট করে ভাত, গামলা গামলা তরকারি, তাও আবার এত রকমের আইটেম, তাতেও এদের মন ভরে না। জানি না এই রাক্ষসের পুরী থেকে কবে আমি মুক্তি পাবো। আর আমার ননদ নাম রেখেছে তিতলি, অথচ দেখো হাতির খোরাক খায়। ওর নাম তো হাতি হওয়া উচিত ছিল। এভাবেই চুমকির দিন কাটে। প্রত্যেক দিন 5 জন শ্বশুরবাড়ির লোকজনদের জন্য 50 জনের খাবার রান্না করে এবং তাদেরকে খেতে দেয়। তাও কেউ খোলা মনে তার প্রশংসা করে না। সবসময় খাওয়া নিয়ে তাদের মন অসন্তুষ্ট থাকে। একদিন চুমকি সবার জন্য খাবার তৈরি করে টেবিলে সাজিয়ে রেখে তার বান্ধবীর সঙ্গে দেখা করতে যায়। এদিকে খাবার খেতে খেতে শ্বশুরবাড়ির লোকজনদের খাবার কম পড়ে। আরে, আজকে বৌমা এত কম রান্না করেছে, এই খাবারে তো কারোর পেটই ভরেনি। এখন তো ওকে ডেকে কিছু বলতেও পারবো না, কারণ ও তো বাড়িতেই নেই। মা, বৌদি না ইচ্ছা করে আমাদের জন্য কম খাবার রান্না করেছে, ভাবছে আমাদেরকে শাস্তি দেবে। কিন্তু তুমি চিন্তা করো না মা, এর জন্য আমার কাছে একটা ভালো উপায় আছে। এই, তোমরা বলো তো কে কি খাবে? আমি অনলাইনে অর্ডার করে দিচ্ছি, আধ ঘন্টার মধ্যে সমস্ত খাবার চলে আসবে। তিতলির কথা শুনে তার 2 দাদা চিকেন বিরিয়ানি, কাবাব এবং আরো অন্যান্য জিনিস অর্ডার করতে বলে। সব মিলিয়ে অনেক খাবার তারা অর্ডার করে। কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসে এবং সবাই মন ভরে খায়। এরপর থেকে তিতলির রান্নার পরেও কিছু কম পড়ে আর তারা অনলাইনে অর্ডার করে আনিয়ে নিত এবং সবাই মিলে খেয়ে নিত। মা, এটা কিন্তু আমাদের সমস্যার পার্মানেন্ট সলিউশন না। বড় বৌদি রান্না করতে খুব দেরি করে। আমার কি মনে হয় জানো, ছোটদাদের বিয়ে দিয়ে দিলে ছোট বৌদিরা এলে আমাদের অন্তত ঠিক সময় খাবারটা খেতে পারবো। কথাটা তুই ঠিকই বলেছিস, আমিও না কদিন ধরে এটাই ভাবছিলাম। এবার তোমরা বলো, এ বিষয়ে তোমাদের কোনো সমস্যা আছে? রীনা দেবীর কথায় বাকি সদস্যরাও সহমত হয়। কয়েকদিনের মধ্যেই ছোট ছেলের জন্য পাত্রী দেখা হয় এবং জয়িতা নামে একটি মেয়েকে পছন্দ করা হয়।
কিছুদিনের মধ্যে জয়িতা বাড়ির বউ হয়ে চলে আসে এবং বিয়ের পরের দিন সকাল সকাল অ্যালার্ম শুনে তার ঘুম ভাঙে। যাক, একদম ঠিক সময়ে আমার ঘুমটা ভাঙলো। আজ আমার প্রথম রান্নার অনুষ্ঠান। আমাকে আজ কত কি রান্না করতে হবে। তাড়াতাড়ি উঠে সুন্দর সুন্দর আইটেমগুলো রান্না করে নি। প্রথম দিনে আমি সবাইকে আমার হাতে সুস্বাদু খাবার খাইয়ে চমকে দেবো একেবারে। এই বলে জয়িতা রান্নাঘরে যায়। রান্নাঘরে গিয়ে সে বড় বড় কড়া, গামলা, ডেচকি এইসব দেখে অবাক হয়ে যায়। আরে, এখানে এত বড় বড় গামলা, হাঁড়ি, কড়া! আমার শ্বশুর বাড়ির লোকেরা কি ক্যাটারিং এর বিজনেস করে নাকি? আমি তো কালকে বাইরে বড় বড় উনুনও দেখেছি। ব্যাপারটা তো ঠিক বুঝতে পারছি না। এসব দেখেও জয়িতা সেগুলোকে ইগনোর করে এবং তার প্রথম রান্নার অনুষ্ঠানের জন্য বিভিন্ন ধরনের খাবার তৈরি করে। সে 5 জনের হিসেব করে ভালো করে বিভিন্ন ধরনের আইটেম রান্না করে। রান্না শেষ হয়ে গেলে সে সব খাবার নিয়ে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখে। তখনই তার বড় যা সেখানে আসে। দিদি, ভালোই হলো তুমি এসেছো। এই দেখো, আমি আমার প্রথম রান্নাতে এগুলোকে রান্না করেছি। তুমি একবার দেখে নাও না গো, আর বলো না সব ঠিকঠাক আছে তো, নাকি আর কিছু করব? রান্না তো সব ঠিকঠাকই আছে জয়িতা, কিন্তু খাবারের পরিমাণ অনেক কম। এই খাবারের না বাড়ির একজন সদস্যেরও ভালো করে খাওয়া হবে না। কেন মজা করছো দিদি? আমি তো 5 জনের হিসেব করেই রান্না করেছি, বরং একটু এক্সট্রা করে রেখেছি। আর আমাদের দুজনের খাবার এখনো হাঁড়িতেই রয়েছে। চুমকি জয়িতার দিকে তাকিয়ে সোজা রান্নাঘরে ভেতরে রাখা গামলা, কড়া, বড় বড় হাঁড়িগুলোকে এক এক করে বাইরে উঠোনে নিয়ে আসে। এরপর উনুন জ্বালায় এবং তাতে 50 জনের খাবার চাপিয়ে দেয়। জয়িতা অবাক চোখে সবকিছু দেখতে থাকে। রান্না হয়ে গেলে 2 জা মিলে খাবারগুলোকে টেবিলে সাজিয়ে রাখে। এরপর শ্বশুরবাড়ির লোকেরা রাক্ষসের মতো সেই খাবারগুলোকে খায়। শ্বশুরবাড়ির লোকেদের এভাবে খাবার খেতে দেখে জয়িতা খুব অবাক হয় এবং চুমকিকে বলে, এসব কি দিদি? আমাদের শ্বশুরবাড়ির লোকেরা সব স্বাভাবিক তো, নাকি ওদের ভিতরে কোনো আত্মা প্রবেশ করেছে? এক একজন মানুষ এরকম রাক্ষসের মতো করে খাচ্ছে কেন? জয়িতা, তুমি নতুন এসেছো তো, তাই তোমার কাছে এগুলো খুব অবাক মনে হচ্ছে। কিছুদিন থাকো, থাকতে থাকতে সমস্ত কিছুটা বুঝতে পেরে যাবে। আমাদের এখানে না এরা 5 জনে মিলে 50 জনের খাবার খায়। কিন্তু দিদি, আমি তো 2টোর বেশি রুটি খেতেই পারি না। মা জোর করে 3টে দিয়ে দিলে খেতে গিয়ে বমি করে ফেলি। এখানে তো দেখছি এরা এক একজনে 20টা রুটি কয়েক মুহূর্তের মধ্যে শেষ করে ফেলছে গো। সবে তো রুটি খেয়েছে, এখনো পরোটা খাবে, ভাত খাবে, তরকারিগুলোও খাবে। সব মুছে খেয়ে তবে এরা উঠবে। তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। নতুন বউ এভাবে শ্বশুরবাড়ির লোকেদের খাবার দেখে এবং সেই দৃশ্য দেখে তার ঘোর কাটছিল না। পরের দিন আবার রান্নার উঠানে 2 জন রান্না করতে চলে যায়। আটা মাখতে মাখতে জয়িতা বলে, দিদি, আমি আর আটা মাখতে পারছি না গো, আমার হাত খুব ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে প্রেসার কুকারে ডালটা বসিয়ে দাও, বাদ বাকিটা আমি এদিকটা দেখে নিচ্ছি। জয়িতা প্রেসার কুকারে ডাল বসাতে যায় এবং অসাবধানতাবশত প্রেসার কুকার বাস্ট করে যায়। এর ফলে 2 বৌমাই আহত হয়। দুজনেরই হাতে, মুখে ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। তাদের চিকিৎসা হয় এবং ডাক্তার তাদেরকে 1 মাসের জন্য বেড রেস্ট দেয়। এদিকে শ্বশুরবাড়ির লোকেরা প্রত্যেকদিন অনলাইনে খাবার অর্ডার করে এবং খায়, কিন্তু একদিন কোনো ওয়েবসাইটে খাবার পাওয়া যায় না। এর ফলে রীনা দেবী এবং তিতলিকে খাবার রান্না করতে হয়। মা, রান্না বান্না তো হয়ে গেছে, চলো এবার আমরা টেবিলে সাজিয়ে রাখি। তারা 2 মা মেয়ে এসে টেবিলে খাবার সাজিয়ে রাখে, কিন্তু 1 মিনিটের মধ্যেই রীনা দেবীর স্বামী সব খাবার খেয়ে নেয় এবং আবার খাবার আনতে বলে। আবার তারা রান্নাঘরে গিয়ে রান্না করে নিয়ে আসে। এবারও খাবার কম পড়ে যায়। এভাবে প্রায় বারবার তাদেরকে রান্নাঘরে গিয়ে রান্না করতে হয় এবং রীনা দেবী বলেন, এত রান্না করছি তাও কারোর পোষাচ্ছে না। আমি কি সত্যি সত্যি এত খাবার খাই? হ্যাঁ মা, আমরা তো এতদিন বুঝতে পারিনি যে আমরা কতটা পরিমাণে খাবার খাচ্ছি। এখানে আমরা কত করে খাবার রান্না করলাম আর আমাদের কারোরই পেট ভরেনি। তাহলে বলো, বৌদিরা দুজনে কি হারে আমাদের জন্য রান্না করে? আমরা তো খাবার তুমি কিছু বুঝতেই পারি না। আমরা বৌমাদের সঙ্গে অনেক অন্যায় করেছি, আমাদের এসব করা উচিত হয়নি। এবার থেকে আমাদের সবাইকে খাবারের পরিমাণ কমাতে হবে, এভাবে তো আমরা না হলে অসুস্থ হয়ে পড়বো। এতদিন পর রীনা দেবী এবং তার পরিবারের সকলের জ্ঞান শিক্ষা হয়। প্রত্যেকটা মানুষের ওজন এত পরিমাণে বেড়ে গিয়েছিল যে তারা ভালো করে হাঁটতে চলতেও পারছিল না। এর কারণও তারা বুঝতে পারে এবং এরপর থেকে তারা নিজেদের খাওয়া দাওয়ার প্রতি সচেতন হয়। 1 মাসের মধ্যেই তারা নিজেদের খাবারের পরিমাণ অনেক কমিয়ে ফেলে। বৌমারা যখন সুস্থ হয় তখন শ্বশুরবাড়ির লোকেদের এই পরিবর্তন দেখে তারাও খুশি হয়ে যায়।
এরপর থেকে সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বাবুইহাটের এক গ্রামে অঙ্কনা, তার স্বামী সুশোভন ও এক মেয়ে সুমনার সঙ্গে বাস করত। দেখতে গেলে তাদের পরিবারে কোনোই সমস্যা ছিল না। সুশোভন একটি অফিসে মোটা টাকার বেতনে কাজ করত, আর অঙ্কনা বাড়ির কাজ তথা সুমনার পড়াশোনা নিয়েই সারাদিন ব্যস্ত থাকত। এমনই একদিন সকালে অঙ্কনা সুমনাকে হোমওয়ার্ক করাচ্ছিল। তখন, আরে দূর, এই ফোনটার কি হলো কি জানি, ব্যাটারিটা একেবারে শেষ। এখন আমি সুমনার এক্সামের নোটস কিভাবে করব কি জানি। মা, তোমার ফোনে কি হয়েছে যে তুমি ফোন ঘুরিয়ে ফিরিয়ে দেখছো? না রে মা, কিছুই হয়নি। এই দেখ না, এখনই এই ফোনটার চার্জ শেষ হতে মন গেল। আচ্ছা ঠিক আছে, আজ তোকে আর পড়তে হবে না, আজ তোর পড়া শেষ। না মা, আজ হোমওয়ার্ক না করে গেলে ম্যাডাম মারবে বলেছে। তা তোমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, তুমি বাবার ফোনটা নিয়ে আসো না, বাবা তো ফোন চার্জেই লাগিয়ে রেখেছে। সুমনার কথা শুনে অঙ্কনার ঠিক বলে মনে হয়। এরপর সে বাড়ির মধ্যে গিয়ে সুশোভনের ফোন নিয়ে আসে, কিন্তু ফোনের স্ক্রিন লক খুললে অঙ্কনার চক্ষু ছানা বড়া হয়ে যায়, কারণ সুশোভনের ফোনে আরোহী নামের একটি মেয়ের অশ্লীল মেসেজ ও ফটোই ভরা ছিল। এরপর অঙ্কনা সুমনার সামনে কিছু না বলে তাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দেয়। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কিছুক্ষণ পর সুশোভন ঘুম থেকে ওঠে। তখন, এই যে অঙ্কনা, আমার ফোনটা দেখেছো? আমি আমার ফোনটা খুঁজে পাচ্ছি না, এই তো চার্জেই রেখেছিলাম। এখন ওতে অফিস থেকে ইম্পর্টেন্ট মেসেজ আসবে। ও, ইম্পর্টেন্ট মেসেজ? তাই বলো, আমি ভাবলাম আরোহীর মেসেজ আসবে, যদিও ওর মেসেজ আগেই চলে এসেছে। এই রে যা, মুশকিল করেছে। এখন তো দেখছি আমি পুরো ফেঁসে গেলাম। এখন একে যে কি বলে কাটাই কিছুই তো ভেবে পাচ্ছি না। কি হলো, চুপ করে গেলে যে? কে ওই আরোহী? আর তোমাকে বা কেন মেসেজ করছে? ওহ, আরোহী? ও কেউ না, আমাদের সঙ্গেই অফিসে কাজ করে, আর তাই ফাঁকা সময়ে আমাকে মেসেজ করে। ও, শুধু মেসেজ করে তাই না? তাহলে আমি যেগুলো দেখলাম সবই ভুল। বাবু, সোনা, জানু, এগুলো কি? এরকম অশ্লীল মেসেজ কারা করে শুনি? সত্যি সত্যি বলো না যে ওই মেয়েটা তোমার গার্লফ্রেন্ড। হ্যাঁ, গার্লফ্রেন্ড তো। তাতে তোমার কি? আমি যাকে খুশি গার্লফ্রেন্ড করতে পারি, যার সঙ্গে খুশি কথা বলতে পারি। আর যখন তুমি জেনেই গিয়েছো তাহলে শুনে নাও, আরোহী প্রথম থেকেই আমার গার্লফ্রেন্ড ছিল, আছে আর থাকবে। এখন তোমার যা করার আছে তুমি তাই করো। সুশোভনের কথা শুনে অঙ্কনার চোখ থেকে জল পড়তে থাকে, কারণ অঙ্কনা প্রথম থেকেই সুশোভনের আবভাব দেখে এগুলো বুঝতে পারত, কিন্তু তাকে সন্দেহ করত না। আর আজ সুশোভন তাকে মুখের উপরে এটা বলে দিয়েছিল। এরপর অঙ্কনা সেদিন কিছুই না বলেই চুপ হয়ে যায়। ও সে ভাবছিল সুশোভন হয়তো বুঝে যাবে ও সে অঙ্কনার কাছে এসে ক্ষমা চাইবে। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। সুশোভন ক্ষমা চাও তো দূরের কথা, এখন অঙ্কনার সামনেই আরোহীর সঙ্গে ফোনে কথা বলতো। এমনই একদিন, আরে ডার্লিং, আমি তোমাকে না কত করে বলেছি, আমি ফোন করলে রিসিভ করতে দেরি করবে না। আমি তোমার সঙ্গে কথা না বলে থাকতেই পারি না। এই যে সুশোভন, এগুলো কি হচ্ছে? তুমি এখনো ওই বাজে মেয়েটার সঙ্গে কথা বলছো? আমি তোমাকে সেদিন মানা করলাম না? এই, তুই মানা করছিস তাতে আমার কি? এখন তোর কথা আমায় শুনতে হবে নাকি? আর একটা কথা আবারও বলছি, কান খুলে শুনে রাখ। আমি আরোহীকে ভালোবাসি আর ওর সঙ্গে কথা বলবো। এখন যদি তোর খারাপ লাগে তাহলে তুই এখান থেকে চলে যেতে পারিস। এ তুমি কি বলছো সুশোভন? তুমি ভুলে যেও না তুমি সুমনের বাবা। এখন যদি তুমি এরকম করো তাহলে তোমার মেয়ের উপরে কি প্রভাব পড়বে এবার ভেবে দেখেছো? এই শোন, আমি অত শত বুঝি না। এখন আমায় যে বাধা দেবে আমি তাকে এই বাড়িতেই থাকতে দেবো না, বুঝেছিস? ও আচ্ছা ঠিক আছে, তোমার যখন এটাই শেষ কথা তাহলে আমার এখানে থেকেও লাভ নেই, আমি চলেই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যা। আর যাওয়ার সময় মেয়েকেও নিয়ে যাবি, কারণ আমি তোদের পিছনে এখন থেকে কোনোই খরচ করতে পারবো না। সুশোভনের মুখে এরকম কথা শুনে অঙ্কনার খুবই খারাপ লাগে ও সে তখন মনের দুঃখে তার বাপের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সে তার সিদ্ধান্ত অনুযায়ী সেদিন বাপের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যে সে তার বাবা সোমনাথ বাবুর বাড়িতে পৌঁছে যায় ও সেখানে গিয়ে সমস্ত ঘটনা বলে। সবকিছু শোনার পর সোমনাথ বাবু বলে,
হ্যাঁ, সবই তো বুঝলাম, কিন্তু তোর এখানে আসা উচিত হয়নি, কারণ তুই তো জানিস মা যে আমাদের পরিস্থিতি কেমন। তার উপরে তোর বিয়েতে আমাদের অনেক ঋণ হয়ে গিয়েছে, সেগুলো মেটাতেই আমি হিমশিম খেয়ে যাচ্ছি। হ্যাঁ রে মা, তোর বাবা ঠিকই বলেছে। তুই তো জানিস তোর বাবার এখন কোনো উপার্জন নেই, তার উপরে তোর ছোট ভাইকে লেখাপড়া করাচ্ছে। এখন তুই তোর মেয়েকে নিয়ে এখানে থাকলে তোর বাবার কিভাবে চলবে বল? কিন্তু বাবা, আমি ওখানে কিভাবে থাকবো যেখানে ও আমার স্ত্রী বলেই মানে না? তা বললে হয় না রে মা, আমরা গরিব মানুষ, আমাদের এগুলো সহ্য করতেই হবে, এছাড়া তো আমাদের আর অন্য কোনো উপায়ও নেই। তুই ফিরে যা রে মা, ফিরে যা। সোমনাথ বাবু সেদিন এভাবেই বলে অঙ্কনাকে আবারও সুশোভনের কাছে পাঠিয়ে দেয়। এরপর অঙ্কনা সুশোভনের বাড়িতে গেলে, কি রে, কি হলো? আবারও ন্যাড়া বেলতলায় ফিরে এলি যে? মায়ের বাড়িতে তোকে রাখলো না বুঝি? আমি জানতাম ওই ভিখিরিরা তোকে কখনোই রাখবে না। হ্যাঁ, মানিয়ে নিয়ে সংসার করার জন্য ফিরিয়ে দিয়েছে। অন্তত তোমার মতো চরিত্রহীন নয় যে বউ থাকতেও অন্য মেয়ের সঙ্গে। ছি। এই শোন, করেছি বেশ করেছি, 100 বার করবো, তাতে তুই আমার কি করবি? ঠিক আছে, তাহলে তুমি তোমার যা ইচ্ছা তাই করো, আর আমিও আমার মতো চলবো। তোমার মতো আমিও অন্য ছেলের সঙ্গে কথা বলবো, দেখি তখন তোমার কেমন লাগে। অঙ্কনা এই কথা বলা মাত্রই সুশোভন তার উপরে খুবই রেগে যায় ও তাকে মারধর করতে থাকে। ঠিক সেই সময় সুশোভনের মা আশালতা দেবী সেখানে আসে ও সুশোভনকে উদ্দেশ্য করে বলে, এই সুশোভন, থাম বলছি, তুই বৌমার গায়ে হাত দিবি না, সরে যা বলছি, ওখান থেকে সরে যা। মা, কই না তো, কিছুই না, আমি মারছি না। আমরা তো দুজনে ইয়ার্কি করছিলাম। তা তুমি শহর থেকে কখন এলে? আমি অনেকক্ষণ আগেই এসেছি, আর জানালা থেকে দাঁড়িয়ে বৌমার সঙ্গে করা তো সব ব্যবহারও দেখেছি। ছি সুশোভন, ছি। আমি তোকে এই শিক্ষা দিয়েছি? আর শোন, তোর আরোহীকে খুব পছন্দ, তাই না? না মা, আসলে সেরাম কোনোই ব্যাপার নয়। চুপ কর, আমি সবই শুনেছি। আর এই যে বৌমা, তুমি সবকিছু জেনে শুনে অত্যাচার সহ্য করছিলে কেন? জানো না অত্যাচারীরা দুর্বলদের অত্যাচার করতে ভালোবাসে? আশালতা দেবীর কথা শুনে অঙ্কনা কেঁদে ফেলে ও সে তার সমস্ত ঘটনা বলতে থাকে। সবকিছু শোনার পর আশালতা দেবীর সুশোভনের প্রতি খুবই রাগ হয় ও সে তখন অঙ্কনাকে সেখান থেকে তার বাপের বাড়ি অর্থাৎ সোমনাথ বাবুর বাড়িতে নিয়ে যায় ও সে বলে, এই নিন সোমনাথ বাবু, আপনার মেয়ে। বলতেও খারাপ লাগছে, তবুও বলছি, আমার ছেলে আপনার মেয়ের যোগ্য নয়, ও একটা শয়তান। কিন্তু দিদি, আমার তো পরিস্থিতি আপনি জানেন, এখন এই অবস্থায় আমি কিভাবে? সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমি অঙ্কনাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসি, তাই আমার মেয়ের সুখের জন্য আমি সব কিছু করতে রাজি আছি। প্রয়োজনে অঙ্কনা সুশোভনের কাছ থেকে ডিভোর্স করিয়ে আমি ওর দ্বিতীয় বিয়ে দেব। আপনি শুধু আমার একটু সাথ দিন। এই বলে আশালতা দেবী অঙ্কনাকে সোমনাথ বাবুর বাড়িতে রেখে চলে আসে। এরপর সে সত্যি সত্যি সুশোভনের সঙ্গে অঙ্কনার ডিভোর্স করিয়ে নেয় এবং অঙ্কনাকে তার সম্পত্তির অর্ধেক দিয়ে দেয়। এগুলো দেখে সুশোভন খুবই পস্তাতে থাকে এবং সে অর্ধেক সম্পত্তি পেয়েছে শুনে তার প্রেমিকা আরোহী তাকে ছেড়ে চলে যায়। এরপর আশালতা দেবী সত্যি সত্যি অঙ্কনার বিয়ের জন্য দেখাশোনা করতে থাকে এবং একটি ভালো ছেলে দেখে তার বিয়ে দিয়ে দেয়, যার ফলে অঙ্কনার আর কোনোই চিন্তা থাকে না, সে সুখে শান্তিতে সংসার করতে থাকে। অন্যদিকে সুশোভনের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায় এবং সে তার কর্মদোষের জন্যই সারা জীবন পস্তাতে থাকে।